শুভেন্দু অধিকারীর যদি ক্ষমতা থাকে, যদি 14 পুরুষের ক্ষমতা থাকে, একটা রাজ্যের নাম বলুক, আমরা এই মঞ্চ থেকে ঘোষণা করব যে আমাদেরকে ভোট দিতে হবে না, সব ভোট যেন বিজেপিকে দেওয়া হয়। 20টা রাজ্যে বিজেপি সরকার চালাচ্ছে, একটা রাজ্যের নাম বলুন যে রাজ্যে বিজেপি মাস গেলে 3000 টাকা ছেড়ে দিন 300 টাকা মহিলাদেরকে দেয়। একটা রাজ্য কেউ বলতে পারবে না, এমন একটা রাজ্য নেই ভারতে। গল্প শোনাচ্ছে ওরা নাকি 3000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার করে, ফালতু কথা বলার জায়গা পায় না। নন্দীগ্রামে কেমিক্যাল হাত দিতে চেয়েছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলোকে বন্ধ করে এই জেলাকে একটা জগন্নাথের মন্দির দিয়েছেন। তাপসী মণ্ডলের মতো বিধায়ক যখন বিক্রি হয়ে গেছে, তখন বিজেপির যে সৎ কর্মী বিক্রি হননি, তাদের কাছে জিজ্ঞেস করছি, আপনারা বলুন, রাজনীতিতে বিক্রি হয়ে যাওয়া জিতবে নাকি বিক্রি না হওয়া জিতবে? যদি বিক্রি হয়ে যাওয়া জিততে হয় তাহলে তৃণমূল জিতুক, বিজেপি জিতুক। কিন্তু যদি বিক্রি না হওয়া জিততে হয় তাহলে ইব্রাহিম আলী, শেখ ইব্রাহিম আলী, যে কিনা বিক্রি হয়নি, তাকে আপনারা জেতান। সে জিতলে আপনিও জিতবেন। আপনি যিনি সৎভাবে তৃণমূল করেন, আপনি যিনি বিক্রি না হয়ে তৃণমূল করেন, আপনার বিক্রি না হওয়াটাও জিতবে। আপনি যিনি বিক্রি না হয়ে বিজেপি করেন, আপনার বিক্রি না হওয়াটাও জিতবে যদি ইব্রাহিম জেতে। সমস্ত রাজনৈতিক দলে যেরকম কিছু ধান্দাবাজ আছে, সেরকম সব রাজনৈতিক দলে কিছু কর্মী এরকম আছেন যারা কিনা দলবদল করেননি আজ অব্দি। তাদের কাছে আমরা আবেদন করছি, যদি দলবদল না করার রাজনীতিকে জেতাতে হয় তাহলে আপনারা ইব্রাহিম আলীকে জেতান। একটা বার্তা দিন তৃণমূলের কাছে, বিজেপির কাছে এবং রাজ্যের মানুষের কাছে একটা বার্তা দিন যে সততার দাম আছে, বিক্রি না হওয়ার দাম আছে। একটা এমএলএ, এমপি, কোনো দলের পঞ্চায়েত মেম্বার আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে, তোমরা তো ধরে রাখতে পারোনি কেন? আমাদের কখনো জিজ্ঞেস করতো, যখন তাপসী মণ্ডলরা দলবদল করতো আমাদেরকে বলতো আমরা কেন ধরে রাখতে পারিনি। শুভেন্দু অধিকারীরা যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যায় তখন তৃণমূলকে জিজ্ঞেস করে, তোমরা কেন ধরে রাখতে পারোনি। আবার বিজেপির এই তাপসী মণ্ডলরা আবার যখন গিয়ে তৃণমূলে যায়, পবিত্র করাটা যখন তৃণমূলে যায়, বলে বিজেপি কেন ধরে রাখতে পারেনি। আচ্ছা, মানুষ কি গরু ছাগল নাকি বলুন তো, তাদেরকে ধরে রাখতে হবে, খুঁটিতে বেঁধে রাখতে হবে? আমার বাড়ির পোষা গরু ছাগল হলে বুঝতাম যে আমার খোঁটায় বেঁধে রাখতে হবে, নাহলে ও অবধ চড়তে চলে যাবে, অন্যের বাড়িতে ঢুকে যাবে, অন্যের বাগানে ঢুকে যাবে। কিন্তু মানুষ কি গরু ছাগল? একটা এমএলএ কি গরু ছাগল? একটা পঞ্চায়েত মেম্বার কি গরু ছাগল যে তাকে তার গলায় দড়ি দিয়ে বেঁধে রাখবো তবে সে থাকবে, নাহলে সে চলে যাবে? এই যে গরু ছাগলের মতো বিক্রি হয় যে এমএলএ এমপিরা, তাদেরকে আপনারা হারান, ইব্রাহিমদেরকে আপনারা জেতান। আপনারা যদি ইব্রাহিমকে জেতান তাহলে পশ্চিমবাংলায় এই বার্তা যাবে যে বাংলার মানুষ, বাংলার সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা দলবদলের রাজনীতিকে ঘৃণা করে। আপনাদের সবার কাছে আবেদন করছি, আপনারা এই সিদ্ধান্ত নিন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাজ্যে, গোটা দেশ জুড়ে রাজনীতির নামে কি চলছে। এই পূর্ব মেদিনীপুরকে আমরা হলদিয়া পেট্রোকেমিক্যালস দিয়েছিলাম, এই পূর্ব মেদিনীপুরকে আমরা নয়াচাঁদ দিতে চেয়েছিলাম, আমরা এই পূর্ব মেদিনীপুরকে আমরা নন্দীগ্রামে কেমিক্যাল হাত দিতে চেয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলোকে বন্ধ করে এই জেলাকে একটা জগন্নাথের মন্দির দিয়েছেন। উনি জগন্নাথের মন্দির দিয়েছেন তো পাল্টা ওদিকে নরেন্দ্র মোদী আছে, এসে এখানে বড়াই করছে, ভোটের প্রচার করছে আমরা অযোধ্যায় রামের মন্দির তৈরি করেছি। তো আমাদের এখানে আবার আছে একখানা হুমায়ুন কবির, তৃণমূল করে বিজেপি করেছে, এখন নিজের দল করেছে। সে বলে আমায় ভোট দাও, কেন না আমি বেলডাঙ্গাতে রেজিনগরে একটা বাবরি মসজিদ তৈরি করব। আর ঘরে ঘরে আমাদের যে পূর্ব মেদিনীপুরের একটা জেলা, এত শিক্ষিত জেলা, অবিভক্ত মেদিনীপুর মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি, অবিভক্ত মেদিনীপুর জেলা স্বাধীনতার আগে থেকে শিক্ষায় ভারতের এগিয়ে থাকা একটা জেলা। পূর্ব মেদিনীপুর জেলা আমাদের সরকারের সময় বছরের পর বছর লিটারেসিতে দেশের 1 নম্বর জেলা হয়েছে, বছরের পর বছর। ঘরে ঘরে এখানে ছেলেমেয়েরা পড়াশোনা করে, টেট পরীক্ষায় বসে, এসএসসি পরীক্ষায় বসে, চাকরির জন্য কম্পিটিটিভ পরীক্ষায় বসে। আজকে ঘরে ঘরে সেই ছেলেমেয়েগুলো রাজনীতির দিকে তাকিয়ে কি দেখছে বলুন তো? দিদি আমাদের জন্য জগন্নাথের মন্দির বানাবে, মোদি আমাদের জন্য দীঘায় এই কি বলে অযোধ্যায় রামের মন্দির বানাবে, হুমায়ুন কবির আমাদের জন্য মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানাবে। আর ঘরে ঘরে বেকার ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করে কি করবে? পড়াশোনা শেষ করে হাতে একটা বাটি নিয়ে ওই মন্দির মসজিদের সিঁড়িতে বসে ভিক্ষা করবে। তারা জীবনে চাকরি বাকরি করবে না, জীবনে কাজকর্মের মুখ দেখবে না। বলুন তো, রাজনীতির নামে এইটা চলবে আমাদের রাজ্যে? এই রাজনীতিকে হারাতে হবে, ভাত কাপড়ের রাজনীতি, লড়াইয়ের রাজনীতিতে আমাদেরকে ফিরতে হবে। এখন দেখবেন এই যে বিজেপির পক্ষ থেকে মিটিং করে করে বলছে ওরা জিতলে নাকি 3000 টাকা করে নাকি মহিলাদেরকে অন্নপূর্ণা ভান্ডার দেবে, 3000 টাকা করে। আমি আপনাদেরকে বলছি, যারা এখানে বিজেপির সমর্থক আছেন, যদি কারোর কাছে আমাদের কথা পৌঁছয়, আপনাদেরকে বলছি, আজ আমাদের দেশের আজকে 15টা রাজ্যে বিজেপি সরকার চলে, একার সরকার। তার বাইরে আরও 5টা রাজ্য আছে যে রাজ্যে বিজেপি জোট সরকার চালায়। মোট 20টা রাজ্যে আমাদের দেশে এখন বিজেপি সরকার চালাচ্ছে। এই 20টা রাজ্যের মধ্যে একটা রাজ্যের নাম বলুন, দুটো বলতে হবে না, কোনো একটা রাজ্যের নাম বলুন। শুভেন্দু অধিকারীর যদি ক্ষমতা থাকে, যদি 14 পুরুষের ক্ষমতা থাকে, একটা রাজ্যের নাম বলুক, আমরা এই মঞ্চ থেকে ঘোষণা করব যে আমাদেরকে ভোট দিতে হবে না, সব ভোট যেন বিজেপিকে দেওয়া হয়। 20টা রাজ্যে বিজেপি সরকার চালাচ্ছে, একটা রাজ্যের নাম বলুন যে রাজ্যে বিজেপি মাস গেলে 3000 টাকা ছেড়ে দিন 300 টাকা মহিলাদেরকে দেয়। একটা রাজ্য কেউ বলতে পারবে না, এমন একটা রাজ্য নেই ভারতে। গল্প শোনাচ্ছে ওরা নাকি 3000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার করে, ফালতু কথা বলার জায়গা পায় না। ওরা নাকি বলছে প্রথম ক্যাবিনেট মিটিং থেকে
যত সরকারি চাকরিতে যত শূন্যপদ আছে পশ্চিমবাংলায়, প্রথম ক্যাবিনেট মিটিং থেকে আমরা সমস্ত শূন্যপদ ভরবো। আরে ভাই, 12 বছর হলো কেন্দ্রের সরকার চালাচ্ছ, ক্যাবিনেট মিটিং কম করেছো? ক্যাবিনেট মিটিং থেকে কি না সিদ্ধান্ত নিয়েছো? নোট বাতিল করার সিদ্ধান্ত, লোককে এনআরসি করে এসে দেশ থেকে বার করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো। ক্যাবিনেট মিটিং তো 12 বছরে কম হলো না। এনআরসি করে লোককে দেশ থেকে তাড়ানোর সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেট মিটিংয়ে, নোট বাতিল করে মানুষকে পথের বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেট মিটিংয়ে, একটার পর একটা তো এরকম সিদ্ধান্ত হয়েছে। আজ 12 বছরের ক্যাবিনেট মিটিং করে কেন্দ্রের সরকার তো সিদ্ধান্ত নিতে পারতো যে কেন্দ্রের সরকারের চাকরিগুলোকে পূরণ করা হবে, শূন্যপদ